বিজেপির দখলে দিল্লি। আমি সফিউল্লাহ আপনার কাছে যাব, যেটা জানতে চাইবো যে এই যে একটা তো ইন্ডিয়া জোট হয়েছিল লোকসভা ভোটের আগে আগে আমরা দেখেছিলাম, কিন্তু একের পর এক রাজ্যে যখন বিধানসভা নির্বাচন হচ্ছে তখন এই জোটের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং একে অপরের বিরুদ্ধে যে ভাষাতে আক্রমণ করতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারগুলোতে, তাতে করে গিয়ে এই জোটেরও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। দিল্লির যে নির্বাচন তার ফলাফল কিন্তু অনেকটা সেরকমই ইঙ্গিত দিচ্ছে বা সেই কথাই বলছে। আপনার এই যে ভোট হলো দিল্লিতে, তার যে ফলাফল, এটা দেখে আপনার কি মনে হয় যে কোন কোন ফ্যাক্টরগুলো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গিয়েছে বা বিজেপির পক্ষে গিয়েছে কোনগুলো? প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া জোটটা গড়ে উঠেছিল লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে দাঁড়িয়ে, যে বিজেপির যে ক্ষমতা এবং সেই ক্ষমতাকে কিভাবে ব্যবহার করে মানুষের গণতন্ত্র সংবিধানকে যে জায়গাটাই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল সেইগুলোকে সামনে রেখে ইন্ডিয়া জোট গড়ে উঠেছিল। এবং স্বাভাবিকভাবে যে সার্বিকভাবে যে ইন্ডিয়া জোট গড়ে ওঠার জন্য যে 1:1 রেশিওতে গোটা ভারতবর্ষ জুড়ে যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা বিজেপির বিরুদ্ধে, সেটা যে সার্বিকভাবে হয়েছিল তা ঠিক নয়, কিন্তু তার সত্ত্বেও একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। এবং নির্বাচনের ফলাফল একটা জিনিস প্রমাণ করেছে যে নরেন্দ্র মোদীরা যে 400 পারের স্লোগান দিয়েছিল, সেই স্লোগানটাকে একটা জায়গায় ধাক্কা এসেছিল এবং বিজেপি সরকার নয়, এটা এনডিএ সরকারে এসে পরিণত হয়েছিল। এবং স্বাভাবিকভাবেই ইন্ডিয়া জোটের যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যারা কংগ্রেস থেকে শুরু করে বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যারা সংসদীয় গণতন্ত্রে লোকসভার আসনের নিরিখে অনেক বেশি বড় স্টেক হোল্ডার, তাদের কাছেও একটা বিজেপির বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে যে প্রকৃতপক্ষে যে সদিচ্ছা এবং সেই জায়গায় যে ইউনাইটেড থাকার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রমাণ করবার দরকার ছিল, যে লড়াইয়ের রেজাল্টটা লোকসভায় পাওয়া গেছিল তাকে কন্টিনিউশন করবার ক্ষেত্রে সেই জায়গার ক্ষেত্রে একটা ঘাটতি কয়েকটা নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে। দিল্লি নির্বাচনের প্রসঙ্গ যদি এই রাজনৈতিক দলগুলোর একটা ইগোর সমস্যা, সেটা প্রত্যেকটা রাজনৈতিক দল কে কোথা নির্বাচনে লড়াই করে প্রত্যেকের ক্ষেত্রে তাদের একটা ইন্ডিভিজুয়াল অধিকার আছে, কিন্তু সামগ্রিকভাবে লক্ষ্য যদি বিজেপিকে হারানোর হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আর প্রত্যেকের ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটি, সে ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে নিশ্চিতভাবে অভাব ছিল। দিল্লি নির্বাচনের ক্ষেত্রে এখানে দেখা দরকার অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এখানে ক্ষমতায় ছিল, তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসাবে অরবিন্দ কেজরিওয়াল শক্তিশালী একটা রাজনৈতিক দল, এবং যে ভাবনা চিন্তা থেকে দাঁড়িয়ে থেকে যে বিজেপিকে হারানোটা প্রয়োজন, তার যে সমস্ত ইকুয়েশন কেমিস্ট্রি গুলো আছে, সেই জায়গায় থেকে অরবিন্দ কেজরিওয়াল নেতৃত্বাধীন আপের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকাটা দেখা যায়নি। কি কারণে দেখা যায়নি? সদ্য যে লোকসভা নির্বাচন হতে পারে, এখানে কেরালার উদাহরণ আসতে পারে যেখানে বামেদের সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই হয়েছে, পশ্চিমবঙ্গের উদাহরণ আসতে পারে যেখানে কংগ্রেস বাম তৃণমূল উল্টো দিকে লড়াই করেছে, কিন্তু লোকসভা নির্বাচনে কিন্তু দিল্লিতে একটা ইকুয়েশন তৈরি হয়েছিল, যে ইকুয়েশনের মধ্যে আপ এবং কংগ্রেস একসঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করেছে। হতে পারে সে রেজাল্ট ফেল করেছে, জিরো হয়েছে, কিন্তু সেই যে ইকুয়েশনটা গড়ে উঠেছিল সেই ইকুয়েশনটা কন্টিনিউ করতে পারলে কি হলে কি হতে পারতো সেটা তো আমরা এখানে বসে বলতে পারি না। তবে অন্ততপক্ষে বিজেপি যে প্রত্যেকটা নির্বাচনে যে অস্ত্রগুলোকে কাজে লাগিয়ে তার বিভাজনের রাজনীতি থেকে শুরু করে তার পাওয়ার, ইলেকশন কমিশনকে ব্যবহার করার সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছিল, কিন্তু বিরোধীদের ক্ষেত্রে যে জায়গাগুলো দরকার ছিল সেই জায়গাগুলো ক্ষেত্রে বড় অভাব দেখা গেছিল। সেই অভাবের ফলাফল যেটা, সেই ফলাফল এটাই হয়েছে। আমরা বামপন্থীরা মনে করি আমরা দিল্লির রাজনীতিতে বামপন্থীরা খুবই প্রান্তিক শক্তি, এটা অস্বীকার, সেটা নিশ্চিতভাবে আমাদের ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার দায়বদ্ধতা আমাদের আছে। তা সত্ত্বেও আমরা মনে করি যে দিল্লির যে রেজাল্ট, সেই রেজাল্টে বিজেপি হারলে আমরা বামপন্থীরা নিশ্চিতভাবে খুশি হতাম, এবং কংগ্রেসের যদি জিতত কংগ্রেস ক্ষেত্রে আমরা খুশি হতাম। আম আদমি পার্টির ক্ষেত্রে কিছু তার অবস্থানগত ক্ষেত্রে নিশ্চিতভাবে প্রশ্ন আছে। 2020 সালে যখন আম আদমি পার্টি যখন গোটা দিল্লি জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল, সেই দাঙ্গার সময় সেখানে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার, যারা এখনো পর্যন্ত বিনা ট্রায়ালে অনেকে অ্যারেস্ট হয়ে আছে, এই বিষয়গুলো আপের নেতৃত্বের যে স্পষ্ট অবস্থানের ক্ষেত্রে যে ভূমিকা, সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে বারবার দুর্বলতা দেখা গেছে। এবং বিভিন্ন আপের যে সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল, তার বিভিন্ন বক্তব্যের মধ্যে উঠে এসছে যে তার যে সফট হিন্দুজম, সেই সফট হিন্দুজমের যে জায়গা, সেই জায়গা উঠে এসছে। এই ভুল অস্বীকার করবার কোনো জায়গা নেই। একই ভুল মধ্যপ্রদেশের ক্ষেত্রে কমলনাথের ক্ষেত্রেও দেখা গেছিল। তাই এই ভুলের যে ট্র্যাপ, আমি অনির্বাণদার সঙ্গে একমত যে আমি আরএসএস এর পক্ষে থাকবো না, আরএসএস এর বিপক্ষে থাকবো। এই স্ট্রং অবস্থান নেওয়া খুব জরুরি। এই স্ট্রং অবস্থান যদি না নিতে পারা যায় তাহলে এরকম কিছু গোলমাল, যেমন উড়িষ্যাতে লোকসভা নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে বিজেডির ক্ষেত্রে যেটা ঘটেছে, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে ঘটেছে, আগামী এই জায়গাগুলো থেকে আমার মনে হয় যারা বিজেপির বিরুদ্ধে সৎ এবং অনেস্ট লড়াইটা লড়তে চাই, সেক্ষেত্রে প্রত্যেকে আমাদের নিজেদের ভুল, ইনক্লুডিং বামপন্থীদের ক্ষেত্রে প্রত্যেকে নিজেদের ভুল ভ্রান্তিগুলোকে ভেবে সবটা মিলিয়ে একটা লড়াইটাকে জায়গায় নিয়ে কাছে আসবে। সুমনদা, এই যে দুজনের মোহাম্মদ শফিউল্লাহ এবং অনির্বাণের যে বক্তব্য,
মোটামুটি একই, যে সফট হিন্দুত্ব বলে কিছু হবে না, হয় তুমি ওইদিকে নয় তুমি একদম এবারে এগেইনস্ট। যে লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন বা যে বার্তাটা তিনি দিতে পারছেন যে বিজেপি বিরোধী একেবারে, সেটা কি দিতে কোথাও গিয়ে ব্যর্থ হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল? অনেক ব্যর্থতা ছিল, কিন্তু তার আগে আমি একটা বৃহত্তর প্রসঙ্গে আসি। আমি আসলে মানে সবার বক্তব্য শুনছিলাম, প্রথমে আমি কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য শুনে ভাবছিলাম আমার পাশে কি বিজেপি না বাইরে বিজেপি। কারণ যদি আপনি অন্য দলের যে দল আপনার জোট সঙ্গী তার মুখ্যমন্ত্রীকে মাতাল বলেন, তার কোনো মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলেন, তাহলে আপনি জোট করবেন কি করে? আমি একটা উদাহরণ দিই। 1990 সালে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ইমরান খানের বিখ্যাত জয়। দলের মধ্যে জাভেদ মিয়াঁদাদ সরফরাজ নওয়াজের সাথে কথা বলতো না, জাভেদ মিয়াঁদাদ ইমরান খানের সাথে কথা বলতো না, মানে তাদের মধ্যে এত ঝগড়া ছিল, বলা হয় যে ড্রেসিং রুমে কেউ কোনোদিন একের দিকে তাকাতো না। কিন্তু মাঠে গেলে ইমরান খান সরফরাজ নওয়াজের পিঠ চাপড়াতো, তুই সুইং বল কর, জাভেদ মিয়াঁদাদকে বলতো মিয়া তুমি তো মারবে, তাছাড়া কে ব্যাট করবে। তো আপনি যদি দেশের সর্ববৃহৎ প্রধান বিরোধী দল আজকে ফেরে গেছে, তার মুখ্যমন্ত্রীকে মাতাল বলেন, তার কোনো মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলেন, তাহলে সেই দলটি কেন আপনার সঙ্গে করবে? আপনাকে বুঝতে হবে যে এই কথাগুলো তো বিজেপিই বলছে, তাহলে আপনার সঙ্গে বিজেপির তফাৎ কোথায়? আপনি তো এদেরকে নিয়েই জোট করতে চাইছেন। আপনি তো বলছেন যে বিজেপি একটা ফ্যাসিবাদী শক্তি, আপনি তার বিরুদ্ধে মানে শক্তিশালী জোট করতে হবে। আপনি কোনোদিন শুনেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চার্চিল বলছেন যে স্ট্যালিন তুমি না ডিকটেটর? বলেছিলেন? কি বলেছিলেন? বলেছিলেন যে আগে ভাই হিটলারের বিরুদ্ধে এক হই। তো কংগ্রেস মাস্ট ডিসাইড যে তার কাছে বড় শত্রু কে। আপ মাস্ট ডিসাইড তার কাছে বড় শত্রু কে। আপনি যদি ডিসাইড না করতে পারেন তাহলে তো আপনি এরকম, মানে আমি বললাম না যে আমি, মানে অঙ্কন বলতেন উনিও ইস্ট বেঙ্গল সাপোর্টার, আমি রোজ ইস্ট বেঙ্গল ম্যাচ দেখার পরে আবার শুনি হেরে গেছে কেরালার কাছে, উড়িষ্যার কাছে, তো আবার শুনি কোচ বলছেন অনেক কঠোর পরিশ্রম করতে হবে। তো কঠোর পরিশ্রম করতে করতে দেখুন, আমার তো 52 বছর বয়স, গত 10 বছর ধরে কংগ্রেস ক্ষমতার বাইরে, মানে বিজেপি ক্ষমতায়, তাহলে আরও 20 বছর ওয়েট করতে হবে, কোনো একদিন আসবে, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু হ্যাভ এ পলিটিক্যাল প্ল্যান। এবং যদি আপনি, আবার বলছি, বামপন্থী বন্ধু ভালো বললেন, সৈফুদ্দিন চৌধুরী তো বলেছিলেন যে ইউ হ্যাভ টু হ্যাভ এ বিগার এভিল অ্যান্ড শর্টার এভিল। আপনি আগে ভেবে নিন যে আপনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন না আপনি আপের বিরুদ্ধে লড়ছেন। আপনি আগে ভেবে নিন আপনি তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন না আপনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন। আপনি আগে ভেবে নিন যে তেজস্বী যাদবের বিরুদ্ধে লড়ছেন না আপনি বিজেপির বিরুদ্ধে। ইউ মাস্ট ডিসাইড। আপনি নিজের মধ্যে এত লড়াই থাকলে তাহলে তো আপনি আসবেন না। তাহলে আমি আপনাকে কেন বিশ্বাস করবো? আমার যদি আপের বিরুদ্ধে ভোট দিতে হয় তাহলে তো আমি বিজেপিকেই ভোট দেবো। ইউ মাস্ট লার্ন যে আপনার রাজনীতিটা, যদি আপনি যে প্রশ্নটা করছেন সেই পার্সপেক্টিভে ফেলি, আপনি আরএসএস এর পক্ষে আছেন না আপনি আরএসএস এর বিপক্ষে আছেন। তো আপ সেটা দেখাতে পারলো না বলে আপ হারলো। তো কংগ্রেসকে তো দেখাতে হবে যে ভাই আমি আমার এই দলগুলোর সঙ্গে, আমি ডিএমকের সঙ্গে আছি, আমি এনসিপির সঙ্গে আছি। এদের কোনো দল কি সব পারফেক্ট আপনি বলতে পারবেন? কোনো দল সব পারফেক্ট না, কংগ্রেস সব পারফেক্ট। কংগ্রেস বলতে পারবে যে আমার নেতৃত্ব ভাই দুর্দর্শ, আমার নেতৃত্ব এমন কোনোদিন বিদেশ যায় না, কোনোদিন ক্রিসমাসের ছুটি কাটাতে ইউরোপ যায় না, কোনোদিন কি বলে মনমোহন সিং মারা গেলে পরে ভিয়েতনাম বেড়াতে যায় না, এরকম কংগ্রেস বলতে পারবে না। কিন্তু কই তৃণমূল তো সেটা বলছে না, আপ তো বলছে না যে ভাই কে ভিয়েতনাম গেছিল। প্রশ্ন হচ্ছে আপনি নিজের ঘাটতি ঢাকবেন না নিজের দোষ ত্রুটিগুলো দেখো আমার দলে কিন্তু একটা মাতাল আছে, আমার দলে একটা আছে, আপনি কি বলবেন? আমি আন্ডারস্ট্যান্ড যে আজকে হারের পর কংগ্রেস বিজেপিকে মহান বানাতে চাইছে না নিজেদের দোষ ত্রুটি দেখে একটা মানে বৃহত্তর ঐক্যের কথা ভাবছে। আই এম কনফিউজ। মানে আমি যদি বিজেপিকে, হ্যাঁ, আমি যদি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাই আমাকে নয় নোটার কাছে যেতে হবে, নাহলে আমি বিশ্বাস রাখি পশ্চিমবঙ্গে নয় আমি তৃণমূলকে সেফলি ভোট দিতে পারি। যদি কেউ বিজেপি বিরোধী ভোটার হয় আমি কি ভাববো? আই এম কনফিউজড। সন্দীপা কি বলবেন? সুমন্ত কথা নিশ্চয়ই শুনতে পেয়েছেন আপনি। উত্তর নেই। আর কোথাও বোধহয় কংগ্রেসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সুশোভনের কাছেই আসি। দেখুন, আমি তো প্রথমেই বলেছিলাম যে বিজেপি এবং কংগ্রেস একসাথে মিলে এই ভোটটা লড়ছে। তো এখানে এটাও বোকার মতো কথা, বোকার মতো কথা, মানে যাচ্ছে তাই, মানে কোনো যুক্তি নেই, বারবার প্রমাণ কোনো যুক্তি নেই। তার মানে আপনি আর আমি হরিয়ানা একসাথে লড়েছি তো,
কি কিসের জন্য আপনি আর আমি হরিয়ানা একসাথে লড়ছি? হরিয়ানা আর হরিয়ানাতে কংগ্রেস কি অদ্ভুত কথা ভাই। হরিয়ানাতে আপ কবে সরকারে ছিল? হরিয়ানাতে আপ কবে সরকারে ছিল? কংগ্রেস তো সরকারে ছিল। ও বাবা, কংগ্রেস তো দিল্লিতে সরকারে ছিল। তাহলে তো আপনাদের নাম করে দিয়েছে কংগ্রেস বিরোধী ভোট ভাগ করে। নাহলে তো এটা আমাদের 70 হতো। আমি 48 এ দাঁড়িয়ে রয়েছি বিরোধী ভোট ভাগ করে। আপনারা যুক্তি অনুযায়ী বিরোধী ভোট ভাগ হয়েছে। কংগ্রেস আমরা যেটা এনেছি বিরোধী ভোট ভাগের জন্য এনেছি। কি সরকার করে আসছে? দেখুন, বিজেপি এবং কংগ্রেস, আমি আগেও বলেছি আবারও বলছি, এবং কংগ্রেসের মুখপাত্র কথাতে পরিষ্কার যে কংগ্রেস বিজেপিকে সাহায্য করার জন্যই এই ইলেকশন লড়েছে। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ইলেকশন কমিশনের কথা বলেছি, এবং আমি যমুনার কথা বলছি। বিজেপির যে ন্যারেটিভগুলো আপনাকে প্রচার করেছে সেগুলো দেখেন। শুধু কি বিজেপির ন্যারেটিভ নাকি আপের কোনো ব্যর্থতা নেই? 25 সালের মধ্যে যমুনা সাফ করে দেব কে বলেছিল ভাই? অরবিন্দ কেজরিওয়াল একটা ফ্যাক্টর ছিল। আমি সুশোভন আপনার কাছে আসবো, আমি প্রশ্ন রাখবো। অ্যান্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর ছিল। অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়ারা তারা জেলে গিয়েছিলেন, জামিন পেয়ে আবার তারা মুক্তি পান। এই যে মাঝখানের সময় দিল্লিতে মনীষ সিসোদিয়া যে সরকারি স্কুলগুলোর যে চেহারা তিনি তৈরি করেছিলেন, তিনি যখন জেলে ছিলেন সেই স্কুলগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, ভেঙে পড়েছে। এটাই তো বিজেপি চেয়েছিল না, আমাদের তো ওভারকাম করতে একটু টাইম লাগবে। বলছেন বিজেপি কি চেয়েছিল সেটা বড় প্রশ্ন নয়। আপনারা সরকারে থেকে কি করছিলেন তখন? তার মানে এই জায়গায় একজন বিকল্প কাউকে রাখতে পারেননি। আপনি দেখুন, বিজেপি তো প্রচার করবে। আপনারা এখন বলছেন যে অরবিন্দ কেজরিওয়ালের হাসপাতালে দুর্নীতি করলে আমরা কি করব? পুজো করব। তারপরে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী জেল মানে দুর্নীতি করলে আমরা পুজো করব। বিকল্প লড়াই করে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা দখল করেছে, সেই দুটো সেটাই তো ভরসা। আপনি এই ওভারকাম করতে তো টাইম লাগবে। কেজরিওয়ালকে মানুষ কেন আবার তার তো হাত পা বাঁধা, তাকে তো আবার জেলে যেতে হতে পারে। অবশ্যই আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বলছেন। কেন? এক্স্যাক্টলি বলছেন যে আমি হেরে গিয়েছি। আরে সেটা তো, এটা আমি তো ইলেকশনের আগের কথা বলছি। উনি একবার প্রথমে কথা বললেন যে ইলেকশনের আগে থেকে কিন্তু আমরা পরিষ্কার বলছি যে এই ন্যারেটিভ প্রচার করছেন। এবার কি করবে? আপনি বলুন, আপনি ভালো আছেন, এখন ভালো কি দেখতে শুনতে কি বলবে? আমরা কি মিষ্টি দেখতে আপনি আমাদের কাছে টাইম কম। আপনি ভারতবর্ষের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে কোথায় দেখেছেন টপ লিডারশিপ 5 জনকে জেলে ঢুকিয়ে দেওয়ার পরেও আপনি দুর্নীতি করলে কি করব? কি দুর্নীতি? কি করে আপনি প্রকাশ করতে পারছেন? আপনি প্রকাশ করতে পারছেন? আপনি নির্দোষ প্রমাণ করতে পারছেন? এই সামনে কি হচ্ছে? বিজেপি অরবিন্দ কেজরিওয়াল ফাইল সাইড করতে পারছেন না। আপনারা সিবিআইডি আরে ভাই, সিবিআইডির কাছে আমরা যাইনি, কংগ্রেস গেছিল, তোমার জোট সঙ্গী গেছিল, কোনো প্ল্যানিং নেই। তোমার জোট সঙ্গী গেছিল ভাই। খালি হাতে ফিরে আসছে। কে বলেছে খালি হাতে ফিরে এসেছে? ইডি অ্যাটাচ করেছে কত? দেখে নাও আগে, দেখে নাও আগে ইডি কত অ্যাটাচ করেছে। কোথায় পেয়েছে? 16 কোটি টাকা অ্যাটাচ করেছে, আপনি জানেন না? পড়াশোনা করে আসুন। অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আমার স্পেসিফিক প্রশ্ন, যে কথা সুশোভন বলছেন, কিন্তু আমি যেটা হেমন্ত সোরেনের কথা সুমনদাও বললেন, বা এই রাজ্যের কথা, হেমন্ত সোরেন জেলে চলে গেছিল, তিনি যাকে মুখ্যমন্ত্রী, তিনিও বিজেপিতে চলে গেলেন, বিজেপিতে চলে গেছিলেন। হেমন্ত সোরেন এই রাজ্যের শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রীকে, শিক্ষা মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এখনো জেলে। খাদ্যমন্ত্রীকেও জেলে পুরে দেওয়া হয়েছিল, তিনি বেরিয়ে এসেছেন। কিন্তু তা বলে তো সরকার থেমে থাকেনি, কাজগুলো ভেঙে পড়েনি। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। দেখুন, এখানে সুশোভন আজকে যে আলাদা জিনিস, আলাদা রাজ্য সবই তো আলাদা ভাই। আরে সিকোয়েন্সটা মেলানো সেকেন্ড লাইনটা তৈরি নেই, কিসের জন্য মেলানো হচ্ছে? অনির্বাণ কি বলছেন? শিক্ষার সাথে আপনার কিসের সম্পর্ক? এনজিআর কাজে বাধা দিচ্ছে, বলতে দিচ্ছে না। সুশোভন হেরে যাওয়ার পর এখানে বসে বসে কেন হেরে গেলাম সেটা বলার বদলে যেগুলো বলছেন তাতে অনেক বেশি লেম এক্সকিউজের মতো শোনাতে লাগছে। দেখুন, হেরে যখন গেছেন তার তো 10টা কারণ থাকবে, সেটা খুব স্বাভাবিক। যে দল হারে বা যে দল জেতে, প্রত্যেকের পক্ষে বিপক্ষে একাধিক কারণ থাকে। কিন্তু ওই এই বিজেপি এই করলে বলে আমরা হেরে গেলাম, এইটাকে লেম এক্সকিউজ বলে। কারণ বিজেপি তো সে তো করবেই, তো আপনাকে হারাতেই এসছে। সম্ভব অসম্ভব সবই সে করবে। প্রত্যেক রাজ্যে শেষে সেম জিনিস করেছে,
কোথাও সাকসেসফুল হয়েছে, কোথাও হয়নি। আপনার বরং এটা অনেক ভালো যে আপনি জানেন কি কি করতে পারে। আপনার ধারণা 2015 বা 2020 বিজেপি কোনো চেষ্টা করেনি? তখন তো কোনো নেতা মন্ত্রীকে আমাদের জেলে নিয়ে আপনি যদি লজিক হয়, দেখুন এর প্রবলেমটা অন্য। আপনি বলেছেন কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, তাহলে অসহায় আপনি নিজেই যদি বারবার 20 সালে জিতলেন কি করে মশাই? অবশ্যই লড়াই করে আমরা জিতেছি। যদি আত্মসমর্পণ করেন দেখুন তাহলে তো আর কোনো লাভ নেই বিজেপি। দেখুন এজির মাধ্যমে দিল্লিতে বিজেপি যে চেষ্টা করেছে বারবার আপকে আটকানোর, আমরা সবাই জানি করে এটা আসছি সেখানে না, সব রাজ্যে ভাই আমাকে বলতে দাও। তোমরা খুব মানে মহান দল যে ভাই। কোনো বিরোধী শাসিত রাজ্যে আপনি গভর্নরের রোল দেখুন। আমাদের এই রাজ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপ্রিম কোর্টের আদেশ এখানকার রাজ্যপাল মানছেন না। ইউজিসি নর্ম মানেনি তোমরা, তাই এক সেকেন্ড ভাই, মানছেনই না। 3 সপ্তাহ বলেছিলেন, সেটা প্রায় 1.5 মাস আগে, আজকে অনেকদিন কেটে গেছে। তো এই জিনিস বিজেপি প্রত্যেক রাজ্যে করছে। সেখানে যারা সাকসেসফুলি কমব্যাট করতে পেরেছে তাদের মধ্যে যদি আপনি একটা কমন লিঙ্ক খুঁজতে বলেন, আমি আবারও ফিরে যাবো একটাই কথায়, যে আপনি হয় বিজেপি আরএসএস এর আইডিওলজির পক্ষে আর নাহলে পুরোপুরি বিপক্ষে, মাঝামাঝি কিছু নেই। হিন্দুত্বের রাজনীতি আমাদের পার্টি করে না, কাল কোনো ধর্মীয় রাজনীতি করে না। শেষ করতে দাও। মাঝামাঝি কিছু স্ট্র্যাটেজি ট্যাকটিক দিয়ে কিছু পেরিয়ে গেলেও যেতে পারেন বৈতরণী, কিন্তু ইভেনচুয়ালি আপনি ধরে রাখতে পারবেন না। আজকে দিল্লিতে আম আদমি পার্টি সবচেয়ে বড় ক্রাইসিস এটা নয় যে তারা হেরে গেছে, অনেক দল ভোটে হারেছে, পরের ভোটে আবার জিতেও যেতে পারে, কিন্তু তারা নিজেদের দল ধরে রাখতে পারবে কি পারবে না এইটা নিয়ে কিন্তু বড় সংশয় দেখা দেবে। কারণ যারা ওখানে রয়েছেন, আম আদমি পার্টি ক্ষমতা এসেছিল যে ন্যারেটিভের উপর দাঁড়িয়ে, সেটা ছিল মূলত কংগ্রেসের সরকারের কাজকর্মের বিরুদ্ধে, দুর্নীতি ইত্যাদি তার বিরুদ্ধে। বিজেপির রাজনীতির বিরুদ্ধে আপ কিন্তু কোনো অল্টারনেটিভ আনসার দিতে পারেনি। অতএব তাদের যে ক্যাডার ফোর্স দিল্লিতে রয়েছে, যারা অধিকাংশই আরবান স্টাইল ক্যাডার ফোর্স, তারা আদৌ কতটা ক্ষমতা চলে যাওয়ার পর বিজেপির যে প্রেসার, এটা 100 গুণ বাড়বে এবার। পুলিশ এমনি তাদের হাতে, সরকারটাও চলে গেছে, আপনারা দেখবেন এনসিডি ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ। এর প্রেসারটা মারাত্মক বাড়বে। সেখানে অরবিন্দ কেজরিওয়াল যদি তবু জিততেন এবং বিধানসভা বিরোধী দলনেতা ইত্যাদি একটা কোনো পদ পেতেন তবু বাঁচোয়া, এখন কেউ মোটামুটি রইল না। সৌরভ ভরদ্বাজও বোধহয় হেরে গেছেন আমার যদি খুব, যার ফলে টপ লেয়ার বলতে একমাত্র আতিশি মারলেনা বাদ দিয়ে আর কেউ নেই। এবার সামনে রাস্তায় দাঁড়িয়ে ফেস করা বিজেপির টেরার, ফেস করা পলিটিক্যাল টেরার, এটা আম আদমি পার্টি কতটা পারবে আন্দোলন করে আসা দল আছে। গুরুত্ব নেই। মমতা ব্যানার্জি মঞ্চে গেছিলেন, সন্দীপের কাছে আসি। সন্দীপা, যে কথা আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে দিল্লিতে বিজেপিকে জিততে সহায়তা করেছে কংগ্রেস, হয়তো সরাসরি নয়, যে তাদের অবস্থান যা ছিল তাতে কোথাও গিয়ে বিজেপিরই সুবিধা হয়ে গেছে। এখন আমার প্রশ্ন যে বিজেপি এখানে, কংগ্রেস এখানে বিধানসভাতে শূন্য হয়ে গেল, এরপরে কি? এবং রাজ্যে রাজ্যে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, এরপরে কি যে দাবিটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উঠছে, আমি কীর্তি আজাদের রিসেন্টলি কিছু একটা বাইট শুনছিলাম যে তিনি বলছিলেন যে দিল্লির ফলও যদি দেখা যায় যে কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে তাদের এই যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে তো প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে এই নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হোক। দেখুন, এই মুহূর্তে কার হাতে কি নেতৃত্ব থাকবে, কার হাতে কি ব্যাটন থাকবে, সেইগুলো না বলে বরঞ্চ আবারও বলছি ইন্ট্রোস্পেকশন জিনিসটা করা উচিত। এবং আপের এই যে হিউম্যান ক্রাই, আমি শুরুতেও বলেছিলাম, এখনো বলছি, আপের এই যে হিউম্যান ক্রাই, এই সেরেলাক বেবির মতন যে অ্যাটিটিউড এখন দেখাচ্ছে, এটা করতে দেয়নি, ওটা করতে দেয়নি, বিজেপি কংগ্রেসের উপর কম অত্যাচার করেছে বা করছে, কিন্তু আমরা তো রাস্তা ময়দান ছেড়ে পালিয়ে যাইনি। অরবিন্দ কেজরিওয়াল তিনি কেন রেজিগনেশনটা দিয়েছেন? হেমন্ত সোরেন তো রেজিগনেশন তো দেননি। এবং সবচেয়ে বড় কথা হলো যে হেমন্ত সোরেন রাজ্যপালের কাছে রেজিগনেশন দিয়ে তারপর তিনি ইডির হেফাজতে গিয়েছিলেন। না, সেটা না, উনি তো এসে উনি রেজিগনেশন দিয়েছেন, বসে গেছেন। হেমন্ত সোরেন কি বসে গেছেন? বসে যাননি তো, উনি তো আবার পুরো দমে লড়ে, মাঠে ময়দানে লড়ে, উনি তো ওনার শির দ্বারা তো বেকার নেই, যেভাবে অরবিন্দ কেজরিওয়াল সারেন্ডার করে দিয়েছিল। এবং ডেফিনেটলি দিল্লিতে যা যা হয়েছে,
আমার কাছে স্কুলের লিস্টগুলো আছে যে দিল্লি হাইকোর্ট থেকে কিভাবে ভর্ৎসনা করা হয়েছিল এই আপ সরকারকে। এবং যে কথাটা বলে আমি শেষ করবো, আমি বেশি সময় নেই, আমি জানি যে আমি কোনো আমার দলের মুখ্যমন্ত্রীকে বলিনি, কেননা আমার দলের কোনো মুখ্যমন্ত্রী এরকম নন। আমি আপের মুখ্যমন্ত্রীর কথা বলেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি অন্য দলের মুখ্যমন্ত্রীকে মাতাল বলেছি, মাতালকে মাতাল বলেছি, ইট ইজ রেকর্ডেড। তৃণমূল নিজের দলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে রাস্তায় স্লোগান দিয়েছে, মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে। এবার রাজনৈতিক বিশ্লেষকদের দেখেছেন আবার এবার ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে আমার কাছে ভিডিও আছে, আমি চ্যানেলকে পাঠিয়ে দেবো, চ্যানেল দেখিয়ে দেবে আপনাদেরকে মুখ্যমন্ত্রী থাকাকালীন। এবং আপনাদের কাছে তথ্য নেই। এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটা সুবিধা হলো যে ওনারা যখন তখন এদিকে ওইদিকে পেন্ডুলামের মতন দুলতে পারেন। হ্যাঁ, এবার যখন কালকে যদি জিজ্ঞেস করতেন, দুদিন আগে যদি জিজ্ঞেস করতেন, বলতেন যে আপ জিতবে। এখন বিজেপি জিতে গেছে, সেই জন্য একদম কংগ্রেসকে ধরো 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 ধরো, মানে কংগ্রেসের গলা টিপে ধরো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরাই কিন্তু যে রাজনৈতিক বিশ্লেষকরা রাহুল গান্ধীজির ব্যাপারে আজকে এত বড় বড় কথা বলছে যে রাহুল গান্ধীজি এটা করতে পারেনি, সেটা করতে পারেনি, তারাই কিন্তু আবার দেখবেন যে পর্দার পেছনে গিয়ে রাহুল গান্ধী যাদের নিজেদের বইটই তুলে দিচ্ছেন, রাহুল গান্ধীর সান্নিধ্যে যেতে চাইছেন। তো এই সবগুলো এখানে বলে লাভ নেই। এক একটা ইলেকশনের মোটিভ, এক একটা ইলেকশনের প্রসেস আলাদা হয়। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এগুলো সবাই জানে, আলাদা করে তো কিছু বলার নেই। আবারও বলছি যে কার হাতে ব্যাটন থাকবে, কার হাতে ব্যাটন থাকবে না, সেটা পরবর্তী পর্যায়ে যা কথা বলার হবে, কি হবে। কিন্তু এই বর্তমানে কংগ্রেসকেও যেমন ইন্ট্রোস্পেক্ট করতে হবে, আমার দলকে আপকেও করতে হবে, যারা যারা হেরেছে তাদেরকেও করতে হবে, যারা জিতেছে তাদেরকেও বুঝতে হবে যে দুর্নীতির এগেইনস্টে কথা বলছে এই বাংলার বুকে শুভেন্দু অধিকারী, আমাকে বলেছেন শুভেন্দু অধিকারী যে কিনা এখন হিন্দু পোস্টার বয় হয়েছে। কে হবে? অধীর চৌধুরী হবে, মৌলানা অধীর চৌধুরী হবে, না হবে এটাতে কি মনে হয় যে কার হাতে ব্যাটন থাকা উচিত? এবার ইন্ডিয়া জোট কোন পথে যাবে? দেখুন, আমি সেটা কি এই আধা ঘন্টার প্রোগ্রামে চ্যানেলে বসে ডিবেটে বসে ঠিক হবে কার হাতে ব্যাটন যাবে? সেটা তো উচ্চ নেতৃত্ব ঠিক করার বিষয় না। সন্দীপ, আপনি বর্তমানে জানি না, আমি এই 2 মিনিট কথা বলুন, যদি সন্দীপা বলেছেন এবং সেটা ব্যক্তিগত আক্রমণ, সন্দীপাকে এটা বুঝতে হবে উনি নেহেরুর পার্টি করেন। নেহেরু যে আপনি যখন বলছিলেন আমি কথা বলিনি, আপনি যখন বলছিলেন আমি কথা বলিনি, আপনি যখন বলছিলেন আমি বলিনি, চুপ করুন। পার্টির দায়িত্বশীল হয়ে বসেছি, আপনাকে বলে দিয়েছি তো, প্লিজ আপনি বলেছেন তো কিসের জন্য? কারণ আমি সত্যিটাকে সত্যি বলি। সেটা অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, র‍্যাপ করতে করতে পারবেন, আপনি তো বলেছেন তখন সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাবে না। আপনাকে শিখতে হবে, আপনি শিখুন। রাহুল গান্ধীর উপর আমি বই লিখেছি, রাহুল গান্ধী, আপনি চুপ করুন। আপনি তো বলেছেন, আমার কথাটা শুনুন না। রাহুল গান্ধীর উপর আমি অবশ্যই বই লিখেছি, অবশ্যই সেই বই রাহুল গান্ধীর কাছে তুলে দিয়েছি, সেটা আমার গণতান্ত্রিক অধিকার। তাই বলে আমি রাহুল গান্ধীর কাছে দাসখত লিখে দিইনি যে রাহুল গান্ধীর সমালোচনা করতে পারবো না। এইটা শিখুন। এটা ভারতবর্ষে নেহেরু, গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ শেখাননি। এটা আপনাদের অধীর চৌধুরী শেখাতে পারে যে যে সমালোচনা করবে সে আমার দলের ভোটার হতে পারে না। এটা আপনার কংগ্রেসের কালচার নয়। আজ কংগ্রেসের কালচারটা শিখুন। বেশ, আজকে আমাদের সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। সন্দীপা, আজকে আর সময় নেই, অনেক ধন্যবাদ আপনাকে। সন্দীপা, মোহাম্মদ সফিউল্লাহ আপনাকেও অনেক ধন্যবাদ। অনির্বাণ, আপনাকেও ধন্যবাদ অঙ্কন, সুশোভন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাবো। দিল্লির যে রাজনীতির ছবি বা যে ফলাফল আমরা দেখলাম যে বিজেপি সেখানে 27 বছর পরে ক্ষমতায় এলো, এরপরে ইন্ডিয়া জোট নিয়ে তো প্রশ্ন উঠলই যে এই ইন্ডিয়া জোটের ব্যাটন কার হাতে থাকে, পরবর্তী সময়ে কোন দিকে রাজনৈতিক বা রাজনীতির জল গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।